আসসালামাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মধ্যরাতের আলোচনায় আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি। আর কেমন আছেন আপনারা সারা বাংলাদেশ ব্যাপী? আজকে ছিল আমার 54তম জন্মদিন। আমি লিখেছিলাম 54টা বসন্ত, কিন্তু আসলে কথাটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট না। 54টা শীতকালও গেছে এবং বর্ষাকাল গেছে। 54টা বছর সমানভাবে যায়নি। আর আমি জন্মগ্রহণ করেছিলাম 8 মাসে। তখন আমার চোখ ফুটে নাই, পৃথিবীর আলো দেখি নাই। আমার নানি চোখে কাজল ঘষে ঘষে আমার চোখের পাতা খুলেছিলেন একদিন পরে। তো পৃথিবীতে শুধু চোখের পাতা খোলে নাই তাই নয়, সাধারণ সময়ে জন্মগ্রহণের আরও 1 মাস 2 মাস আগে জন্মেছিলাম। 8 মাস পেটে ছিলাম। তাতে কি হয়েছে? তাতে আমাদের বড় বোন, বড় ভাই, বন্ধুবান্ধব, তারা সবাই আমার থেকে বয়সে বড়, 2-1 বছরের। তাদের সঙ্গে আমার পড়াশোনা করতে হয়েছে। যাই হোক, আজকে আমি জানি রাতেবেলা যখন গভীর রাতের আলোচনায় আসি, তখন একটু পরে কেউ না কেউ জয়েন করে। প্রথমত অডিয়েন্স থাকে না, আর সবাই ব্যস্ত সময় কাটায়। যখন অফিস খোলা, অফিস থেকে বাসায় ফিরে ত্রাহি ত্রাহি অবস্থা। আর আবহাওয়া খুব ভালো না, বৃষ্টি বাদল জল কাদা এসব। তার মধ্যে যারা চাকরি বাকরি করেন তাদের বাজার ঘাট, বাচ্চা কাচ্চা এবং সেই সাথে স্ত্রী পুত্র সামাল দিতে দিতে ফেসবুকের পাতায় চোখ রাখতে একটু সময় লাগে। যেহেতু ক্যালেন্ডারের পাতা এখনও 3 তারিখ ছুঁয়ে দেখেনি, 2 তারিখের মধ্যেই আছে, আমি আমার মধ্যরাতের আলোচনাটা শুরু করলাম। এই মধ্যরাতের আলোচনা নামে আমার একটা পেজ আছে, সেই পেজে পরে এটা শেয়ার হবে। আপাতত এখান থেকেই আমি বলতে চাই যে সবাই আমাকে জন্মদিনের উইশ করেছেন। সবাই বলতে যাদের যাদের চোখে পড়েছে। এর মধ্যে অনেকেরই জন্মদিনের শুভেচ্ছা এখনো পর্যন্ত আমি পাইনি, যারা আমার খুব নিকটজনেরা হয়তোবা ঘটা করে জন্মদিন বলার সুযোগ রাখে না। তারা সবসময় অন্তর থেকে এতটাই ভালোবাসেন যে তাদের ভালোবাসা প্রকাশের অপেক্ষা রাখে না। তো আমাদের একজন নিকট আত্মীয়, তার একটি অপারেশন ছিল আজকে। তার জন্য দোয়া চাই সবার কাছে। তো আমাকে খুবই ভালোবাসেন উনি, শ্যামলিতে থাকেন। সবাই তার জন্য দোয়া করবেন, তার অপারেশন যেন সাকসেসফুল হয় বা হয়েছে হয়তো আজকে। আর এইভাবে আমার জন্মদিনটা গেল। অনেকেই ফোন করেছিলেন, তার মানে আমি সবসময় অসত্যকে এড়িয়ে চলি যে এক মুহুর্মুহু ফোন এসেছে তা না। খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে ফোন করেছিলেন, অস্বীকার করবার জো নেই, তবে সেটা হাতে গোনা। এবং আমাকে মেসেঞ্জারে, ফেসবুকে এবং আমার অন্য একটি বাংলা আইডি সেখানে সহ বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপে, বেশ কয়েকটি মাধ্যমে অনেকে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে সবচেয়ে আগে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আমার স্ত্রী। তার ফেসবুকের টাইম লাইনে আমার কিছু প্রাগৈতিহাসিক ছবি দিয়ে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন। ভালো লেগেছে যে এই বয়সেও স্ত্রী আমার কথা মনে রেখেছে। বয়স অবসর নেবার মতো বয়স হয়ে গেছে, যদিও আমি আগাম অবসর নিয়েছি ব্যাংক থেকে 17 সালে, মানে আজ থেকে আরও 5 বছর আগে। এ সময় আমার অবসর নেওয়ার কথা ছিল না, কারণ ছেলে মেয়েরা লেখাপড়া করছে। মেয়ে পড়ছে ল অনার্স। কারি টাকা লাগে তার পিছনে। সে নিজেই অধিকাংশ অ্যারেঞ্জ করে, টিউশনি করে, কষ্ট করে। বাচ্চা আরেকটা আছে, সে
সেও ঘরে পড়াশোনা করে ইউটিউবে, বিশেষ কারণে তার স্কুলে যাওয়া হয় না। তার জন্য আমাদের কিছু বাড়তি খরচ আছে। আর তাছাড়াও এই সংসারে আমরা 4টা প্রাণী, ভালোই আছি, প্রকৃতির সঙ্গে সবুজের সঙ্গে মিশে আছি। এক মুঠ বেশি খাই আর কম খাই, তো আল্লাহ আমাদেরকে শান্তিতে রেখেছেন। যদিও আরও অনেক সুযোগ ছিল শান্তি পাওয়ার, যেটা চাকরি থেকে অবসর নেওয়ার পরে কোনো বিশেষ কারণে সেখানে কিছু অর্থনৈতিক ঘাটতি থাকার কারণে হয়তো বা আমরা আরও বেশি সুবিধাজনক জায়গায় থাকতে পারিনি। সেজন্য আমি সবসময় আমার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করি। এখন ব্যক্তিগত বিষয়ে কিছু শেয়ার করবার সময় না। এখন আমি একটি পলিটিক্যাল পার্টি চেয়ারম্যান, গ্রিন পার্টি। একটু আগেও একটা মাদ্রাসার জন্য কিছু আমের ব্যবস্থা করলাম। নওগাঁ থেকে আমার এক ছোট ভাই ঘোষণা দিয়েছেন, উনি কিছু এতিমখানায় আম দিবেন। তা আমি আমার কয়েকটি এতিমখানার সঙ্গে পরিচয় আছে, যেখানে আমি তাদের উপদেষ্টা, অ্যাডভাইজার হিসেবে আছি। তো তার মধ্যে বনশ্রীতে এই 2টা আছে। তো একটার নাম্বার আমি এই মুহূর্তে খুঁজে পাইনি, অন্য আরেকটি ব্লকের নাম্বার দিয়েছি। সেখানে হয়তো এতিম শিশুরা কিছু আম্রপালি আম পাবে, নগর থেকে কুরিয়ারে আসবে। তো আজকের এই দিনে খুব দুঃখের সঙ্গে, শোকের সঙ্গে এবং খুবই কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে ফের বন্যা ধেয়ে আসছে বাংলাদেশে। এবং সরাসরি এটা সরকার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য। তার মানে এবারের বন্যাটা খুবই আক্রমণাত্মক, এবং এই বন্যার তোপে কি হয় ভবিষ্যৎ সেটা বলা মুশকিল। গ্রিন পার্টির সকল জেলার নেতাকর্মীকে অনুরোধ করব, আপনারা আপনাদের প্রচার অ্যাওয়ারনেস বিল্ড আপ করেন। আমি ইতিমধ্যে খুব খুশি হয়েছি যে কোনো জেলায়, বিশেষ করে ঢাকা জেলা, চট্টগ্রাম জেলা, যশোর জেলা এবং সিলেট জেলা সহ আরও কয়েকটি জেলা খুব সক্রিয়ভাবে গ্রিন পার্টির কাজ করছেন। তারা লাইভে আসছেন, তারা ভিডিও পাঠাচ্ছেন বিভিন্ন। তার মধ্যে ঢাকার মধ্যে আরও অনেকগুলি থানা শাখার নেতৃবৃন্দ আছে, যারা আফতাবনগর, কাকরাইল, তারপরে এদিকে আপনার মেরাদিয়া, ওদিকে আরও পল্টন, বিভিন্ন জায়গায় আমাদের যে শাখাগুলি আছে, ভার্চুয়াল শাখা, নেতৃবৃন্দ কিন্তু সমসাময়িক বিষয়ের উপরে তাদের বক্তব্য তুলে ধরছেন। আমি খুবই আনন্দিত এবং আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। এবং আমাদের গ্রিন পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইন্টারনালি তাদের সঙ্গে কানেক্টিভিটি রক্ষা করে চলছেন। এবং আমার অনুরোধ থাকবে যে গ্রিন পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেন নিজ নিজ অবস্থানে থেকে বর্তমান সমসাময়িক পরিস্থিতি নিয়ে অবশ্যই যেন লাইভে আসেন। একটা জিনিস মনে রাখতে হবে যে নিজের নেতৃত্ব ধরে রাখতে হলে জনগণের পক্ষে কথা বলতে হবে। আজকে দেখেন রাসেলস ভাইপার রাজশাহীতে পুলিশ যে পুলিশের যে ট্রেনিং সেন্টার, সেখানে প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে সাপের উপস্থিতি আমরা শুনেছিলাম। কিন্তু এখন আবার আজকে নতুন ঘটনা শুনলাম যে একদম সরাসরি থানার বাথরুমে পুলিশের উপস্থিতি, সেটাও রাজশাহীতে। এবং এই রাসেলস ভাইপার কোনো এক জেলায় গাছের উপর থেকে টপ করে লাফ দিয়ে একটা আবাসিক কোয়ার্টার, হাসপাতাল সংলগ্ন আবাসিক কোয়ার্টারে ঢুকে গেছে। এই রাসেলস ভাইপারকে পাওয়া গেছে ট্রেনের ছাদে। অতএব এটাকে ছোটো করে দেখার সুযোগ নেই আমাদের ঢাকার আশপাশে এখন রাসেলস ভাইপার। এবং আমি খুব শুনে খুশি হলাম, আমরা ঘোষণা দেওয়ার পর, আবেদন করার পর অন্তত ফরিদপুর জেলা থেকে একটি খবর এসেছে যে ডিসি সাহেব সেখানে কৃষকদের জন্য গামবুট দিয়েছেন। এটা খুবই আশার খবর। আমি আশা করি আমার সঙ্গে এমনিতে ফেসবুকেও অনেকগুলো জেলার, একাধিক জেলার জেলা প্রশাসক আছেন, তাদের ইম্পর্ট্যান্ট তৎক্ষণাৎ মেসেজগুলো আমি পাচ্ছি। তো ফরিদপুরের মতো অন্য জেলার জেলা প্রশাসক যেন কৃষকদের জন্য দ্রুত গতিতে গামবুট প্রদান করেন। কারণ ফসল কাটার সময় কৃষকরা ঘরে বসে থাকলে জীবনের ভয়ে তাহলে ফসলের দাম বাড়বে, ফসল হানি হবে। সেই সাথে অতিরিক্ত রাসেলস ভাইপার সরকারি উদ্যোগে মারা হবে। রাসেলস ভাইপার সাপ বেশি মেরে ফেললে ইঁদুর বেড়ে যাবে, আর ইঁদুর বেশি বেড়ে গেলে ফসল হানি হবে। এই চক্র আমরা জানি।
এটা ঠিক আছে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সাপ বেড়ে গেলে মানুষের জীবনহানি হবে, সেটা মাথায় রেখে আপনারা উল্টাপাল্টা প্রচার করবেন না যে সাপ মেরো না ভাই, সাপ মেরো না। কেউ কেউ আবার অতি উৎসাহী লোকেরা এই সাপ জমা দিচ্ছে বন বিভাগ নিয়ে আবার গভীর জঙ্গলে ছেড়ে দিচ্ছেন। এত নাটকের দরকার নেই। এখন অতিরিক্ত সাপ আছে, অতিরিক্ত সাপ মারতে হবে। আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক আছে, বুদ্ধিজীবীর মতো কথা বলছেন যে হ্যাঁ সাপ মারো না, সাপ আমাদের জীববৈচিত্র্য নষ্ট করে, কিন্তু অতিরিক্ত সাপ হয়ে গেলে তো মারতে হবে, এটা তো বুঝতে হবে। আমি একটা পার্টির চেয়ারম্যান, আমি 24 ঘন্টার 20 ঘন্টা গবেষণা করি বিভিন্ন সেক্টরে। আমাদের পেজ গ্রুপ, আমাদের জেলায় যোগাযোগ আছে। আমরা প্রতিদিন সংবাদপত্র অ্যানালিসিস করি, গবেষণা করি। আমি মনে করি যদি রাসেলস ভাইপার 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড় দিতে পারে এবং তার অ্যান্টিভেনম পর্যাপ্ত টাকার বাইরে নাই বিভিন্ন জেলা শহরে, অবশ্যই অ্যান্টিভেনম সরবরাহ করতে হবে জেলা পর্যায়ে, কৃষকদের জন্য গামবোর্ড দিতে হবে এবং অতিরিক্ত সাপ মেরে ফেলতে হবে। এর কোনো বিকল্প নাই। যে বন্যাত্তরে সাপ ভেসে এসেছে পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র থেকে, সেই অতগুলো সাপকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার বা আমাদের পুষিয়ে রাখার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে আমি যে বক্তব্য রাখছি এখানে ওই দর্শক খুবই কম। একজনকে দেখতে পাচ্ছি, পলাশ শেখ, তার বাড়ি মধুখালী ম্যাকচামিতে, এবং সে আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, ওইভাবে সোশ্যাল মিডিয়ায় পরিচয়। এখানে মাসুদ আক্তার ভাই দেখছেন, আরও অনেকেই দেখবেন বা ভবিষ্যতে আমি যখন আরও বেশি বেশি অন্য অন্য পেজে আমার এই বক্তব্য শেয়ার করব, তখন হয়তো অনেকে শুনবেন। আসলে নাটক করার জন্য এই সমস্ত লাইভে আসি না, বা নিজের কাটতি বাড়ানোর জন্য আসছি না, জনপ্রিয়তা বাড়ানোর জন্য আসছি না। কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য আমি লাইভ এসেছি। আমার লাইভের নাম হচ্ছে মধ্যরাতের আলোচনা। আপনারা জানেন যে হঠাৎ ঘোষণা আসছে এলপি গ্যাসের দাম বাড়ছে। আচ্ছা ভাই, এলপি গ্যাসের দাম বাড়ছে মাত্র 12 লিটারে মাত্র 3 টাকা। তো 12 লিটারে 3 টাকা, 1363 টাকা ছিল, 1366 টাকা হয়েছে। এইটা যদি পত্রপত্রিকায় আপনারা সয়লাভ করে দেন, এটা যদি ব্যাপকভাবে প্রচার করেন, তাহলে তো ওই যারা ডিলার বা যারা বিভিন্ন বাসা বাড়িতে এই এলপি গ্যাস সিলিন্ডার সরবরাহ করে থাকেন, তা তো আরও বাড়িয়ে দিবে বেশি, এবং সেটা যেন আরও বেশি হারে বাড়াতে না পারে, সেটাই কিন্তু প্রশাসনের বা আমাদের গ্রিন পার্টির নেতৃবৃন্দ সবাইকে নজর রাখতে হবে। মাত্র 3 টাকা বেড়েছে এলপি গ্যাসের দাম, অর্থাৎ এটার মাঠ পর্যায়ে এখন ইফেক্ট পড়ার কথা না। হয় 3 টাকা বাড়াবে, আর নাহলে না বাড়ালেও কোনো সমস্যা নাই, কিন্তু এটা ঢালাও করে পত্রপত্রিকায় প্রচার হওয়ার কোনো সুযোগ নেই। গ্যাসের দাম বাড়ছে এই নিয়ে কেউ কেউ আবার হয়তো মিছিল মিটিংও করে ফেলতে পারে। অবশ্যই যৌক্তিক কোনো কারণ থাকলে তার জন্য সবার সমাবেশ হবে। এই মুহূর্তে এলপি গ্যাসের দাম কমার কোনো কারণ থাকলে, স্কোপ থাকলে সরকার নীতি নির্ধারণী আলোচনা করে সেটা কমে দিতে পারেন। কারণ দেশের অবস্থা খুব ভালো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো আছেই, তাছাড়াও আরও অনেক সমস্যা আছে যেগুলো সরকার সামাল দিতে হিমশিম খাচ্ছে। তাছাড়াও সরকারের কিছু ব্যর্থতার ব্যাপারও রয়ে গেছে, তারা সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি, সেখানে গ্রহণযোগ্যতার কিছু প্রশ্ন রয়ে গেছে। গ্রিন পার্টির পক্ষ থেকে আমরাও ঢালাওভাবে এই সরকারকে সমর্থন করছি, ঠিক তা না, তবে যারা এখন সরকারে আছে তাদেরকে তো প্রশাসনিক দায়িত্ব পালনে আমাদের হেল্প করতে হবে। সেই হেল্প করার মধ্যে এটুকুই হতে পারে, আমরা পরামর্শ দিতে পারি এবং সংবাদপত্রকে বলতে পারি যে আপনারা এলপি গ্যাসের দাম বেড়েছে, এটা প্রচারের মধ্যে থাকার দরকার নেই। কারণ মাত্র 3 টাকা বেড়েছে, এটার যদি প্রচার বেশি হয়ে যায় তাহলে এই ব্যবসায়ীরা মানে যারা কালো টাকার ব্যবসা করে, যারা অসৎ ব্যবসায়ী, তারা এই গ্যাসের দাম অধিক হারে বাড়িয়ে দিতে পারে, এবং যাতে না বাড়াতে পারে সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। রেজাউল হক অন্তু শুনছেন তো এই বিষয়গুলি। আর বেশি বিষয়ের মধ্যে হামাগুড়ি দেওয়ার ইচ্ছা নেই। আজকে আমার জন্মদিন ছিল 2 তারিখ। এই জন্মদিনের শুভেচ্ছা অনেকেই জানিয়েছেন, যদিও আমি জন্মগ্রহণ করেছি, আমার বড় আরও 2 ভাই এবং 2 বোন ছিল। তো সেই 1970 সালে আমার জন্মাবার কোনো বিশেষ কারণ ছিল না। বাবা মার সংসারে আমার জন্ম হয়েছে, হয়তো এমন হতে পারে অবহেলায় অনাদরে আমি বড় হয়েছি, ঠিক এমনটি নয়। আমার পরেও আমার আর একটি ভাই হয়েছে। তো সেই 70-এর দশক থেকে 80 এবং 80 থেকে 90-এর দশক নিজ চোখে উপলব্ধি করলাম। 2000 এবং 2010 এবং 2020 এবং আরও 4 বছর
বছরে পা রাখলাম, অনেক অভিজ্ঞতা হয়েছে। সমাজে অনেক পরিবর্তন এসেছে, পরিবর্তনগুলি আমরা নিজ চোখে দেখছি। সামাজিক অবক্ষয়ের চরম পরিণতি লক্ষ্য করছি। তার জন্য অনেকগুলো বিষয় দায়ী আছে। সরকার এককভাবে দায়ী নয়, তবে সরকারকে ব্যর্থতার দায় থেকে একবারে দায় মুক্তি দেওয়া যায় না, কারণ এই সরকার মানে আওয়ামী লীগ সরকার না। বিগত যত সরকারই আছে তাদের সমাজ পরিকল্পনার মধ্যে অনেক ত্রুটি ছিল, এবং যার কারণে সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। আজকে নকল প্রবণতা বেড়েছে, সার্টিফিকেট চুরি বা জালিয়াতি বেড়েছে ঘুষ, দুর্নীতি। এবং আপনারা দেখলেন যে বিগত সময়ে সাবেক পুলিশের আইজিপির বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ, সেনাবাহিনীর প্রধান তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এইগুলো কিন্তু একটি দেশের জন্য লজ্জাস্কর। এবং সেই সূত্র ধরে আরও কিছু পুলিশের আরও কিছু কর্মকর্তা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে চলে আসছে। দেখছেন সোহেল খান। তো এই দুর্নীতির অভিযোগ সামনে আসতে আসতে অনেকে ব্যর্থতার দায় চাপিয়ে দিয়েছেন দুর্নীতি দমন কমিশন থেকে আরম্ভ করে অন্যান্য। বলছে এদের চোখে ধুলো দিয়ে মাত্র একটি ছাগল, এনবিআরের কর্মকর্তা, বড় কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতি প্রকাশ করে দিয়েছে। মাত্র একটি ছাগল। প্রশ্ন উঠেছে সেই ছাগলটা নাকি যশোর থেকে 1 লাখ টাকায় কেনা হয়েছে, এবং সেই ছাগলটা বিদেশি প্রজাতির। সে যাই হোক, সেই ছাগলটা 1 লাখ টাকায় এনে বেচারা 2 লাখ টাকায় বেচতে পারতেন বড় জোর। 15 লাখ টাকার দাম হাঁকিয়ে সে বিক্রিও করেছেন। তার মানে কালো টাকার মালিক এবং অবৈধ দুর্নীতিবাজের সংখ্যা দেশে যে কম নয়, এটা তা প্রমাণিত হয়েছে। পাশাপাশি জানাজানি হয়ে যাওয়ার পরে সেই ছাগল কিন্তু পরে 12 লাখে বিক্রি হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই সিগনিফিক্যান্ট বিষয় হচ্ছে যে সেই ছাগল কাণ্ডের যে মতিউর, যার ছেলে এই ছাগল কিনেছিল, সেই এনবিআর কর্মকর্তা মতিউর বলেছে এটা আমার ছেলেই না। এবং পরবর্তী জানা গেছে তার স্ত্রীর পরামর্শক্রমে বলা হয়েছে যে এটা আমার ছেলে না। এবং এই অভিযোগ আছে যে তার আরেক স্ত্রী, বিশেষ করে বড় স্ত্রী, তার কন্যা বিদেশে থাকে, সেখান থেকে এসে বলেছে যে আমার বাবাকে ধরিয়ে দেওয়া হোক এবং তাকে মুক্তি পাওয়ার বা তাকে এখান থেকে অভিযোগ থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে আমরা কোনো হেল্প করবো না, কারণ আমার বাবা আমার মায়ের সঙ্গে অনেক অবিচার করেছে। দেখুন, একজন বিসিএস কর্মকর্তা, একজন এনবিআরের সর্বোচ্চ পদে আসীন কর্মকর্তা, তার এত দুর্নীতি করার কি দরকার আছে? তা তো এমনিতেই সুখে থাকবার কথা। এবং সে প্রমাণ করেছে সে দুর্নীতিবাজ। তারা ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে আরও অনেকগুলি খামার থেকে 70 লক্ষ টাকার গরু, ছাগল, পাগল এগুলো কিনেছে। এদের কোরবানি হবে কিনা আমার সঠিক জানা নেই, কারণ আমার ওইভাবে ইসলামিক চিন্তায় আমি সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে তাদের কোরবানি নিয়ে অনেক সন্দেহ আছে। যে 70 লাখ টাকার গরু কিনেছেন, যার শেষ প্রান্তে সে তার ছেলে 15 লাখ টাকার খাসি কিনতে গিয়ে ধরা খেয়েছে। যেই সাদেক অ্যাগ্রোর মালিক ধোয়া তুলসী পাতা তাও না, উনি বাইরের মানে দেশি কোনো গরু বা প্রাণীকে বাইরের বলে চালিয়ে দিয়েছেন। 1 লাখ টাকার ছাগল 15 লাখ টাকা বেচতে গিয়েছেন। তাকেই আমরা খুব বেশি মানে ধোয়া তুলসী পাতা বলতে পারি না। তবে এখানে একটা প্রশ্ন রয়ে গেছে যে গত বছর 19 লক্ষ গবাদি পশু ফেরত চলে গিয়েছে বিক্রি না হয়ে, যার কারণে আমাদের নিজস্ব খামারিরা অনেক ব্যবসায়ী মার খেয়েছে। বাংলাদেশের এই কোরবানি ঈদের সময় গরুগুলোকে বিক্রির মাধ্যমে আমাদের দেশীয় খামারিদের লাভবান করার একটা সরকারি উদ্যোগ কিন্তু রয়ে গেছে। সেক্ষেত্রে এবার আমাদের যিনি প্রাণীমন্ত্রী, উনি প্রাণী সম্পদ মন্ত্রী, আমাদের এলাকার মধুখালীর মানুষ, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান, উনি বলেছেন যে কোনো মূল্যে এবার বাইরে থেকে গরু আসা বন্ধ করতে হবে। কিন্তু পরবর্তীতে ঈদের আগেই আমরা লক্ষ্য করলাম যে উনি একটা বিবৃতি দিয়ে বললেন যে দুঃখের বিষয় হচ্ছে সেই বাইরে থেকে চোরাই পথে গরু আসাকে আমরা সম্পূর্ণ বাধা দিতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা দায় সরকারের, কিন্তু সেই
যেই কারণেই হোক বাইরে থেকে চোরাই গরু বন্ধ করা হলে লাভ হবে আমাদের খামারিদের। এখন আমাদের খামারিদের লাভ হওয়া দরকার। এখন এত উচ্চ মূল্যে লাভ, এত অধিক লাভ করার দরকার নাই, কিন্তু লাভ হওয়া দরকার। খামারি যদি তাদের গরু বেচে লাভবান হয়, বাইরে থেকে যদি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যদি গরু না আসে, তাহলে কিন্তু আমাদের দেশের টাকা দেশেই থাকবে। এখন সেই ছাগল যখন মতিউর এনবিআরের মতিউরকে ধরিয়ে দিল, তখন এনবিআরের মতিউরের স্ত্রী বলল যে, বিদেশ থেকে বলল যে বাংলাদেশের বড় বড় সব সাংবাদিকদের আমরা ম্যানেজ করে ফেলেছি। দেখেন, এই নিয়ে কিন্তু অনেক সাংবাদিকরা আবার এই নিয়ে তাকে জবাবদিহিতার মধ্যে ফেলেছে, এই নিয়ে কামড়াকামড়ি লেগেছে। বড় বড় সাংবাদিকরা বলছে কী ম্যানেজ করছো এই সেই। আবার হয়তো সে মহিলা যখন বলেছেন কোথাও না কোথাও ম্যানেজ করেছেন, তার পাল্টা প্রতিক্রিয়া স্বরূপ মতিউরের কোনো বিচার হয়নি, তাকে হয়তো ট্রান্সফার করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কোনো একটা বিভাগে। প্রথমে শুনেছিলাম তার চেয়ার নাই, টেবিল নাই, রুম নাই, এগুলো আমরা সংবাদপত্রে পেয়েছিলাম। পরবর্তীতে তাকে চেয়ার টেবিল অফিস করতে দেখা গেছে। তাকে যতটুকু যাই করা হোক না কেন, শাস্তি কিন্তু সেই ছাগলটাই পেয়েছে। সেই ছাগলের খামার বাড়ি যেটা হচ্ছে মোহাম্মদপুর, সেখানে নাকি সরকারি খাল দখল করে সেই খামার করা হয়েছে। এখন উদর বোঝা বুদোর ঘাড়ে। সরকারি খাল দখল করে যে এত এত হাউজিং কোম্পানি হয়েছে, সেখানে কতটুকু ফলো করে প্রচার করা হচ্ছে বা কী করা হচ্ছে জানি না। এখন এই রাগটা ছাগলের বাড়ির উপরে, খামারের উপরে, সেখানে বুলডোজার নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন ধুমধাক্কা ভিডিও করে ভাঙচুর শুরু করেছে। আচ্ছা দেখুন, অবশ্যই সরকারি খাল দখল করলে সেই খামার ভাঙবেন। পরবর্তীতে হাসতে হাসতে বিবৃতি দিয়েছে, বক্তব্য দিয়েছে সেই এগ্রো বলছে, এগ্রোর মালিক বলছে যে এই খামার তো আমি ভাড়া নিয়েছি, এটা তো আমার খামার না, আমি ভাড়া নিয়েছি। এবং ইতিমধ্যে সে সেখান থেকে তার গরু গবাদি সব সরিয়ে ফেলেছে। তো এখন কথা হচ্ছে যে এই যে শুভঙ্করের ফাঁকি, হ্যাঁ, এই যে কাণ্ড কারখানা, এই খামার ভাঙার পরে দেখো যে খামারের তার নিজেরই না, এটা আর একজনের করা, আর একজন সেই নাকি সেই জায়গা দখল করে বিল্ডিং তৈরি করেছে, অবকাঠামো তৈরি করেছে। সেও তো আর একজন দুর্নীতিবাজ, তাকেও ধরা হোক, ছাগল ধরিয়ে দিক সবাইকে। এবং বাংলাদেশের দুর্নীতিবাজের কোনো অভাব নেই। এবং এটা তো অনেক সময় স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকে এসে পড়েছিল যে তাকে ছাড়া নাকি সবাইকে কেনা যাবে। এবং অনেকেই আশঙ্কা প্রকাশ করেছে যে এই ছাগল মতিউর, মানে ছাগলের চিহ্নিত মতিউরের মতো আরও অনেক মতিউর, আমি বেয়াদবি মাফ করবেন, আমি যে ছাগল কাণ্ডের মতিউর বলতে চাচ্ছিলাম, ছাগল মতিউর না। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার ইচ্ছে আমার নাই, আমি এরকম ছেলেও না। আমি ছাগল কাণ্ডের এই ঘটনার সঙ্গে জড়িত যে এনবিআরের মতিউর, কেউ কেউ বলেছে যে এরকম মতিউরের সংখ্যা আরও আছে। তো যাই হোক, আপনারা যারা আমার টাইম লাইনে যে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখেছি। এবং যারা দিতে ব্যর্থ হয়েছেন, দিতে সময় পাননি, তাদেরকেও আমি ফলো করেছি। এবং ভবিষ্যতে হয়তো তারাও দিবেন জন্মদিনের শুভেচ্ছা। আপনারা হয়তো বলবেন যে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে আমি কি করব, এগুলো কি বিক্রি হবে, এগুলো খায় না মাথায় দেয়, তা না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অনেক সময় আপন পর চিনিয়ে দেয়। আমরা অনেক কিছু বুঝতে পারি যে কতটা, অনেক সময় অনেক আপন মানুষও থাকে, তারা ব্যস্ততার কারণে সোশ্যাল মিডিয়ায় আসতে পারেন না, তাদের কথা ভিন্ন। তারপরেও তাদের ব্যস্ততাটাকেও প্রুভ করে দেয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যম এক ধরনের ছাগল কাণ্ড। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে আবার ছাগল বলে ছোটো করতে চায় না, মানে এটা একটা ছাগলের মতো একটা অ্যাক্ট, মানে ভূমিকা রাখে। যেই ছাগলটা এনবিআর মতিউরকে ধরিয়ে দিয়েছে, এই ফেসবুকেও কিন্তু অনেক লোককে ধরিয়ে দেয়। যে যারা দেখা যাচ্ছে যে আমি একটা স্ট্যাটাস দিলাম বা কোনো একটা ভিডিও প্রকাশ করলাম, সেখানে দেখা যাচ্ছে যে 400 বা 500 ভিউ আছে, কিন্তু লাইক আছে 5টা। তাহলে এই 5টা যদি 450 ভিউ থাকে, তাহলে এই 5 জন বাদ দিলে 445 জন গোপনে আমার ভিডিও দেখেছেন, কিন্তু তারা লাইক দেন নাই মানে আমাকে সমর্থন করেন নাই। আবার অনেকেই লাইক দেওয়াকে মানে পছন্দ করেন না, তারা মনে করেন যে আড়ালে আবডালে বাদশাহ হারুনের মতো। বাদশাহ হারুন যেমন অনেক মানুষের রাতের আধারে
দরজার পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনতেন, কিন্তু গোপনে সেই সংবাদ তথ্য কালেকশন করতেন। এমন হয়তো অনেকেই আছেন যারা ফেসবুকে গোপনে শুনে যান, কিন্তু তারা ইয়ে করেন না, লাইক দিয়ে জানান দেন না। তবে এই সুবিধাটা আবার অনেক ক্ষেত্রে, লাইভের ক্ষেত্রে কিছু লোক লাইক না দিলেও তারা যদি ওয়াচিং করে সেটা কিন্তু দেখা যায়। যার কারণে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমার এই 4-5 জন ওয়াচিং করছে, এর বেশি নাই। এর বেশি না থাকার আরও কিছু কারণ আছে, যে কারণ হলো যে আমাদের ব্যস্ততা বেড়ে গেছে সবার। আর মানুষ এখন ব্র্যান্ডে পছন্দ করে। ব্র্যান্ড কেন ব্র্যান্ড পছন্দ করে? একসময় আজ থেকে 5 বছর আগে যারা আমার স্ট্যাটাসে লাইক দিতেন, কমেন্ট দিতেন, যারা আমাকে সেলিব্রিটি বলতেন, 5 বছরের মধ্যে পরিস্থিতি পাল্টে গেছে। 5 বছরের মধ্যে দেখা যাচ্ছে তারা কোটি কোটি টাকা আয় করেছে, এবং তারা ফেসবুকে যখন কোনো কন্টেন্ট দেন সেখানে তার ফ্যান ফলোয়ার্স, তার স্টাফ কর্মচারী বা তার শুভানুধ্যায়ী যারা তার কাছ থেকে কিছু বেনিফিট পাবেন বা ভবিষ্যতে পাবেন, এরকম সব মিলিয়ে দেখা যাচ্ছে তার এখানে হিউজ পরিমাণে ভিউজ এবং হিউজ পরিমাণে লাইক কমেন্ট আসছে। আর আমরা যারা ছাগলের 3 নম্বর বাচ্চা, আমাদের ক্ষেত্রে আস্তে আস্তে অনুসারী কমে যাচ্ছে। যদিও আমাদের অ্যাক্টিভিটিস বিস্তর, বাংলাদেশের সবগুলো জেলায় উপজেলায় আমাদের গ্রিন পার্টির ভার্চুয়াল শাখা আছে, সেখানে কেউ না কেউ অতি উৎসাহী হয়ে, যেটা গত কয়েক মাসে 200+ % বেড়েছে, অতি উৎসাহী হয়ে অনেকেই গ্রিন পার্টি জয়েন করছেন, যেটা আমার 5 বছর পরিশ্রমের ফল। 5 বছর ধরে আমি যে গ্রিন পার্টি করেছি, সেখানে আমি কিন্তু আমার সঙ্গে ডাক্তার মশিউর রহমান মহাসচিব ছিলেন, এবং অন্যান্যর মধ্যে যারা যারা ছিলেন তারা সবাই অ্যাক্টিভলি এভাবে সামনে থেকে আসেননি। আমরা ধৈর্য সহকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং অনেক সময় অনেক সভা সেমিনারে, যদিও আমরা নিজেরা করতে পারিনি, অন্যান্য দলের অন্যান্য জোটের সঙ্গে সেখানে আমার বক্তব্য তুলে ধরেছি, এবং গ্রিন পার্টি সম্পর্কে একটা সম্যক ধারণা হয়েছে অনেকের, যার কারণে এখন বিভিন্ন জেলায় আমরা গ্রিন পার্টির সক্রিয় কর্মী নেতাকর্মীকে আমরা খুঁজে পাচ্ছি উপস্থিতি। ভবিষ্যতে এটা আরও বেশি রূপ লাভ করবে। আপনারা জানেন যে গত রোজার ঈদে আমরা একটি ফুড কার্ড বিতরণ করেছিলাম, যে ফুড কার্ডের আওতায় 13টি শাখায় খাদ্যপণ্য বিতরণ করেছিলেন আমাদের নেতাকর্মীরা। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবার কোরবানি ঈদে আমরা সেটা করতে পারিনি, আগামীতে আবার আরও বেশি আকারে করা হবে। এই ফাঁকে আমাদের আরও একটা প্রজেক্ট হাতে এসেছে, সেটা হচ্ছে গ্রিন ঠিকানা। উদ্যোক্তা গ্রিন পার্টি ঠিকই আছে, কিন্তু এখানে সকল রাজনৈতিক দলের সকল মত, সকল দল এবং সকল ধর্মের, সকল বর্ণের মানুষ অংশগ্রহণ করতে পারবে। এখানে সাধারণ মানুষকে, বিশেষ করে যারা স্বপ্নেও কল্পনা করবে না যে এক টুকরো জমি তার হতে পারে, আমরা তাদেরকে টার্গেট করে এই বিজনেসে নেমেছি। এটা হচ্ছে সামাজিক ব্যবসা। এটার উদ্যোক্তা আমাদের গ্রিন পার্টি হলেও এখন এটা এই উদ্যোগ আমরা সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এই ক্রেডিটটা এখন সবাই নিতে পারবে। আপনি যদি ইচ্ছা করেন, আপনি আমাদের গ্রিন ঠিকানার সঙ্গে যোগ দিতে পারেন, এবং মনে রাখবেন যত দেরি করে আসবেন তত দেরিতে আপনার গ্রেডিংটা হবে। আমরা ইতিমধ্যে গ্রিন পার্টিতে যারা নেতাকর্মী আছেন তাদেরকে গ্রেডিংয়ের আওতায় এনেছি। একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে সেটা মেনটেন করা হচ্ছে, এবং প্রতি মাসে নেতাকর্মীদের, বিশেষ করে কেন্দ্রীয় কমিটির সদস্যরা বাদে, কেন্দ্রীয় কমিটির সদস্যরা আবার ভাববেন হয়তো কী ব্যাপার, আমাদের গ্রেডিংটা কোথায়? কেন্দ্রীয় কমিটির যারা আছেন তাদের গ্রেডিং করার ক্ষমতা আমার নাই। আমি যদিও কেন্দ্রীয় চেয়ারম্যান, কিন্তু এটা কোনো চিরস্থায়ী পোস্ট না, ভবিষ্যতে এই পদে অন্য কেউ আসবেন। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতির এই রাজনৈতিক দল বিধায় আমি কেন্দ্রীয় কমিটির সদস্যদের কোনো গ্রেডিং করিনি, কিন্তু জেলা পর্যায়ের বা অন্যান্য যারা বিষয়ভিত্তিক শাখার, জেলা শাখা উপজেলা শাখার নেতৃবৃন্দ, তাদেরকে আমরা গ্রেডিংয়ের আওতায় আনার চেষ্টা করছি। বিগত জুন মাসের গ্রেডিং কমপ্লিট হয়েছে, সেখানে প্রায় 40 জনের মতো নেতাকর্মীকে আমরা গ্রেডিং করেছি। তার মধ্যে বিভিন্ন শাখা, ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে সহকারে বিভিন্ন শাখার নেতাকর্মী আছে, এবং এই গ্রেডিংয়ের উপাত্তগুলো ধরা হয়েছে, তাদের বক্তব্য, তাদের লাইভ, তাদের স্ট্যাটাস, এবং আমাদের
দলীয় কর্মকাণ্ডের স্ট্যাটাসে তাদের লাইক কমেন্ট সব কিছু প্যারামিটার বিবেচনা করে এবং অনেকেই আছে তার ফেসবুক আইডিতে গ্রিন পার্টির পরিচয় সন্নিবেশিত করেছেন, অনেকে কিন্তু করেন নাই। আমাদের পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক মারুফা জান্নাত সব বিষয়গুলো খুঁটিনাটি পরিলক্ষণ করছেন। সে সাথে আমাদের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম কাজ করছেন, বিশেষ করে চট্টগ্রাম বেল্টের এবং ঢাকা সহ সারা বাংলাদেশের সব প্রেক্ষাপট উনি ওনার নখদর্পণে রেখেছেন, কাজ করছেন। ইফতেখারুল হাসান জনি ঢাকা মহানগর আহ্বায়ক, উনিও ঢাকা জেলার অনেকগুলো শাখা নিয়ে কাজ করছেন এবং সেই সাথে অন্য ঢাকার মধ্যেও অনেকগুলো থানার যারা সংগঠক আহ্বায়ক আছেন তারা নিজ নিজ জায়গায় কাজ করছেন। তো এই সব মিলিয়ে প্রাথমিকভাবে আমরা 40 জনের উপরে একটা গ্রেডিং করেছি। এই জুলাই মাসে 20 তারিখের পরে আর একটা গ্রেডিং পোস্ট হবে। শুধুমাত্র সিক্রেট গ্রুপের এই সদস্যরা, যারা ওই গ্রুপের সদস্য, তারাই দেখতে পাবেন। আমরা অন্য রাজনৈতিক দলের মতো ফাঁকা বলি ছাড়ি না, আমরা ইন্টারনালি অনেক কাজ করি, অনেক গবেষণামূলক পেজ আছে আমাদের এবং অনেক কাজ করি, যেটা আমরা সবসময় বলি যে আমরা ক্ষমতায় বিশ্বাসী না, আমরা দায়িত্বে বিশ্বাসী। যেহেতু জনগণ ক্ষমতায় পাঠায় এবং সেই সঙ্গে প্রধান দায়িত্ব এবং প্রধান থাকে সৃষ্টিকর্তার অনুমতি ছাড়া কারোর ক্ষমতা দেওয়ার ক্ষমতা নাই। যদিও সৃষ্টিকর্তার সিস্টেমের বাইরে যদি কেউ ক্ষমতা যায় তাহলে সেটাকে ক্ষমতা বলা হয় না, ওটা ক্ষমতার অপব্যবহার বলা হয়। যাক, এ বিষয় নিয়ে আমরা পরে আলোচনায় আসবো। আমরা সবসময় বলি যে আমরা আপনার ভোট চাই না, আমরা আপনার ভালোবাসা চাই। তো যাই হোক, আজকের এই দিনে আমার জন্মদিনের এই আলোচনায় যারা এখানে দেখতে পাচ্ছেন এবং যারা পরে শুনবেন তাদের সবাইকে আমার অনুরোধ, আপনারা, আমি কেন এই লাইভে এসেছি অন্ধকারে, মুখ দেখানোর জন্য আমি আসিনি। আমার চেহারা অতটা সুন্দর না, আবার এমনও হতে পারে যে অতটা বান্দরও না, আমার একেবারে অসুন্দর না, কিন্তু অনেকেই দেখছি যে ফেসবুকে লাইভে আসেন, বিশেষ করে আমাদের দেশের নারী সেলিব্রিটিরা, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে নারী, অনেকেই আমি লক্ষ্য করেছি আমার খুব কাছের এবং বাইরের, তারা সবসময় তার চেহারাকে প্রাধান্য দিয়ে লাইভে আসেন। চেহারা হয়তো সুন্দর, হ্যাঁ, চোখ দুটো হয়তো টানা টানা, ভ্রুগুলো তরবারির মতো, হ্যাঁ, ঠোঁট দুটো গোলাপের মতো বা কমলার মতো, এরকম হয়তো মনে করেন, কিন্তু সেই সৌন্দর্য দিয়ে তারা জনগণকে আকৃষ্ট করতে চায়। এবং আমাদের দেশের অনেক প্রবাসী বা অনেক দেশের বাইরের অনেক মানুষ আছেন যারা এই ধরনের নারী সেলিব্রিটিদের ফেসবুকে হুমড়ি খেয়ে কমেন্ট দেন, আফা আপনি কেমন আছেন, আপনারা ছাড়া বাঁচবই না, আপনি আমার এই ইনবক্সে আসেন, আপা আপনি ভালো মানুষ, হ্যান মানুষ ত্যান মানুষ। কিন্তু বুঝতে হবে যে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই এবং শুধু চেহারা দেখানোর জন্য না, কোনো বক্তব্য জাস্টিফাইড কিনা, মানে সেটা জাতির উদ্দেশ্যে মানুষের জন্য কল্যাণকর কিনা, সেটার উপরে ভিত্তি করে আপনারা লাইক কমেন্ট দিবেন আমি মনে করি। আমি হয়তো যদি রাজু আহমেদ না হয়ে যদি আমি হইতাম, নায়িকা পূর্ণিমা হইতাম, হয়তো আপনারা বোর কোল থেকে ছুটে এসে এখানে হা করে গিলতেন আমার কথা, নায়িকা পূর্ণিমা কি বলে। কিন্তু এটা খুবই ব্যাড প্র্যাকটিস। অনেকেই আমার বন্ধু মহলকে দেখেছি যারা ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকেন, তারা হয়তো অনেক সময় আমি দেখেছি অনেকের বক্তব্য, অনেক নতুনদের বা অনেক অপরিচিতদের কথায় সায় না দিয়ে তাদেরকে দেখা গেছে যে কমেন্টস ছুড়ে দিয়েছেন সেই সানি লিওনের বক্তব্যে, তার কোনো কন্টেন্টে। দেখা গেছে যে তসলিমা নাসরিনের কোনো লেখায় খুব ওখানে ভিড় মানুষের, হিরো আলমের কোনো কন্টেন্ট বা গান বা কিছু, ওখানে অনেক ভিড় মানুষ। সাধারণত নেগেটিভ চরিত্রের বিষয়ের উপরে তাদের আগ্রহ বেশি থাকে, তার মানে তার এই মানুষ, এটা বলা মুশকিল। আমাদের দেশে আপনার একটা জিনিস খেয়াল করবেন যে সব সময় ভেজাল মাল বেশি বিক্রি হয় বা বেশি ভেজাল বিক্রেতা বেশি থাকে, তার মানে ধরে নিতে হবে যে আর যারা আছে তারা সবাই খারাপ
তা না। সবসময় ভালো মানুষরাই সংখ্যা লঘিষ্ঠ হয়, মানে তারা সংখ্যায় কম হয়। আপনি যদি সত্য কথা বলেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, দেখবেন যে আপনি লাখে একটা। দেখবেন যে আপনারে লাইক দিতে অনেকে ভয় পাবে, যে সর্বনাশ, ওকে তো পুলিশে ধরবে কালকে, আমারও সেই সূত্র ধরে লাইক দেওয়ার ভয়ে আমাকেও ধরতে পারে। বাট যদি আপনি দেখেন যে একজন একটা টিকটক মামুন বা লাইলা একটা কন্টেন্ট করলো, সেখানে ধুমধাম ধুমধাম লাইক পড়বে, কারণ এখানে পুলিশের কোনো ভয় নেই। হ্যাঁ, কিংবা দেখা গেল যে কোনো হিরো আলম কিছু বলল, বা আমাদের সমাজে আরও অনেক হিরো আলম আছে যারা নেগেটিভ কন্টেন্ট প্রচার করে সুখ্যাতি অর্জন করেছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন চেষ্টা করে ডক্টর মাহফুজ গানের উপরে গান, তিরস্কারের উপরে তিরস্কার, তারপর অবজ্ঞা এবং তার তাচ্ছিল্য মাথায় করে উনি এগিয়ে এসেছেন। এটাকে আপনারা নেগেটিভলি নেবেন না, কেননা যে উনি একজন ভদ্রলোক মানুষ, ডক্টরেট ডিগ্রি, ওনার গানের গলা ভালো না ঠিক আছে, কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন। কোনো কোনো গান উনি খুব সুন্দর পারফেক্টলি গেয়েছেন, এখনও যে খুব সুন্দর তার গানের গলা ঠিক তা নয়, তবে তাকে আপনারা ট্রল করবেন না, কেননা যে উনি চেষ্টা করছেন গান গাওয়ার জন্য। উনি যখন একসময় একটা সেলুনে গিয়েছিলেন ছোটোবেলায়, তখন তরুণ বয়সে, তখন সেই সেলুনে গিয়ে দেখেন যে তার সিরিয়াল আসছে, কিন্তু কোনো এক নেতার ছেলে বা কোনো এক মন্ত্রীর ছেলে বা কোনো এক পাওয়ারফুল লোকের কারণে তাকে সিরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে উনি ওয়াদা করেছেন, আমি আর সেলুনে চুল কাটাবো না। তখন থেকে ডক্টর মাহফুজুর রহমান, এটিএন বাংলার চেয়ারম্যান, নিজে কেচি দিয়ে নিজের চুল নিজেই কাটেন, পরে সে কাটার মেশিনও এনেছেন। তো সেরকম একজন ব্যক্তি, তার প্রচেষ্টা, তার পরিশ্রমের কারণে এটিএন বাংলা চ্যানেলের চেয়ারম্যান হয়েছেন। এটা কিন্তু চাইতাই ব্যাপার না। তো দুঃখের বিষয় হচ্ছে যে উনি গানকে পছন্দ করে, চয়েস করে পেশা হিসেবে বা নেশা হিসেবে গ্রহণ করেছেন, যেটা হয়তো না করলেও পারতেন। তারপরেও স্যালুট জানাতে হয় তার এই প্রত্যয়, তার এই দৃঢ় মনোবল এবং তার এই কনফিডেন্সকে। তার গানের গলাকে যতটুকু না সম্মান করি, তার চেয়ে বেশি সম্মান করি তার যে চেষ্টা, এটাকে। তাই আমরা আপনাকে বলি, হিরো আলমকেও আপনারা নেগেটিভলি নেবেন না। হিরো আলমও চেষ্টা করেছে, ঝড়ের রাতে তার বাবা যখন পিটিয়ে তাকে এবং তার মাকে তাড়িয়ে দিল, তখন তারা কাঁদতে কাঁদতে কোথায় গিয়ে উঠলো, রাস্তায় কোথাও একটা সোনার নোলক পেয়ে বেঁচে সেভাবে একটা ডিশ কোম্পানিতে চাকরি নিয়ে, সেখান থেকে সেটার মালিকানা নিয়ে, কিছু একটা লোন নিয়ে, এভাবে হিরো আলম কিন্তু মাকে নিয়ে দাঁড়িয়েছে, এবং সেই হিরো আলম এখন জনগণের জন্য কাজ করতে চায়। যদিও হিরো আলমকে কোনো কোনো রাজনৈতিক দল মিসগাইড করে ফেলেছে। হিরো আলম একসময় এমন একটা সিচুয়েশনে এসেছিল, ঢাকার একটা আসন থেকে নির্বাচনে দাঁড়িয়ে উনি মার খেয়েছিলেন। এই ধাওয়া খাওয়ার পরে তার পক্ষে মানে বিভিন্ন জাতিসংঘ, আমেরিকা, অন্য অন্য মানে বিভিন্ন বাইরের দেশের নজরে পড়েছিল, এবং হিরো আলম সত্যিকারের হিরো হয়ে উঠছিল। তারপরে তার হিরোত্বকে ধ্বংস করার জন্য অপপ্রচেষ্টা শুরু হলো, এবং তাকে কোনো একটি দলের সাংস্কৃতিক সম্পাদক বানিয়ে তাকে আর পরে নমিনেশন দেওয়া হয়নি। যাই হোক, হিরো আলম হয়তো আবার চেষ্টা করছেন, তার কিছু সিনেমা তৈরির নেশা আছে, সেটা সে করে, এবং নিজেও সে সিনেমার নায়ক। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে হিরো আলমকে একসময় তার চেহারা ভাঙাচোরা বাংলার পাস ছিল, এবং দীর্ঘদিন প্রচেষ্টার পরে সে তার চেহারার মধ্যে একটা গ্ল্যামার আনার চেষ্টা করছে, হেয়ার কাটিং থেকে আরম্ভ করে। তার স্বাস্থ্যও কিছুটা ভালো হয়েছে, এবং সে সুন্দর সুন্দর নায়িকাদের সঙ্গে লটকে পড়ে অভিনয় করছে। যদিও তার মধ্যে শিক্ষা দীক্ষা কম আছে, কিন্তু সে যথেষ্ট জনপ্রিয়, এবং সে এলাকার মানুষের অনেক উপকার করে। সেই হিসাবে রাজনীতিকে সে মানে পেশা হিসেবে গ্রহণ করার চেষ্টা করছে। ভবিষ্যতে হয়তো বাংলাদেশে কোথাও না কোথাও হিরো আলম যদি আর ভুল না করে, আবারও কোথাও না কোথাও এমপি হয়ে যেতে পারে, কারণ হিরো আলমের অনেক বেশি দয় দাক্ষিণ্য মন আছে, এবং সে পারবে। কিন্তু হিরো আলম যদি আতেলগিরি করে এবং রাজনৈতিক গোলচক করে পড়ে, কারোর পলিসির শিকার হয়, ভুল পলিসির, তাহলে সে হাওয়ায় উড়ে যাবে। যদিও সে এখন আবার কুকু একটা গান করেছে, যে শাকিব খানের এখন তুফান বেগে যে ছবি চলছে, সেখানে একটা বাইরের অভিনেত্রী দেখলাম খুবই অশ্লীল ড্রেসে সে নাচটা করছে।
আমি দুঃখ পেয়েছি। যদিও এখন এই তুফান ছবি দেখার জন্য তুফান বেগে সবাই যায়, কেউ কেউ বলে যে আমি ঈদে বাড়িই যাইনি এই তুফান সিনেমা দেখার জন্য, কিন্তু তুফানের মধ্যে যদি কাহিনী কি জানি না, যদি সেমন সমাজ সংগঠক, সমাজকে পরিবর্তন করার কোনো কাহিনী থাকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই। কিন্তু অশ্লীলতাকে যদি কখনো তুলে ধরা হয়, অশ্লীলতাকে চাষ করা হয়, তাহলে সেসব ছবিকে আপনারা বয়কট করবেন। অনেক কথা হয়ে গেছে, এর মধ্যে বন্যার পূর্বাভাস আপনারা শুনলেন, প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন বন্যার জন্য প্রস্তুতি নেন, এবং সিলেট থেকেও আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের সিলেট শাখার আরকুন সাহেব মেসেজ পাঠিয়েছেন। সেখানে আমাদের মহাসচিব লায়ন আজম খান, তার কাছে আমাদের মনিটরিং ইউনিট থেকে মেসেজ পাঠানো হয়েছে। উনি সেই সিলেটের আরকুন সাহেবের বক্তব্যের উপরে প্রস্তুতিমূলক ফিচার বক্তব্য প্রেরণ করবেন। ইতিমধ্যে করেছি কিনা আমি লাইভে থাকা অবস্থায় জানি না। আমাদের মাননীয় মহাসচিব গ্রিন পার্টি ডাক্তার মশিউর রহমান থিসিস রেডি করছেন, আমাদের গঠনতন্ত্র কোথায় কি ভুল আছে এবং কী কী নীতি নির্ধারণী কার্যক্রম আমাদের করা উচিত সেই কাজগুলি করছেন, যার কারণে আপনার তো অ্যাক্টিভলি তাকে ওইভাবে দেখছেন না, কিন্তু ইন্টারনালি উনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে এবং ব্যাকিং দিয়ে রেখেছেন, যেটা একটি দলের জন্য একটা কথা বলা আছে না, যে একটি শূন্য গোয়াল ভালো একটি দুষ্টু গোয়ালের থেকে। তা আমাদের মাননীয় মহাসচিব ডক্টর মশিউর রহমান সবসময় গ্রিন পার্টিকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং সাহস দিয়ে পাশে থেকেছেন, যে গ্রিন পার্টির মতো একটি দলের মহাসচিব ডক্টর মশিউর রহমান উনি অনেক হেলথ ক্যাম্পেইন করেন এবং সেটা গ্রিন পার্টির সৌজন্যে একে করা হয়েছিল। আগামীতে আরও হেলথ ক্যাম্পেইন আসবে, সেই সাথে স্বাস্থ্য বিষয়ক মানে টিপস, সব স্বাস্থ্য বিষয়ক বক্তব্য উনি মাঝে মাঝে দিয়ে থাকেন। এবং আমরা গ্রিন পার্টিকে সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে ভাগ করা শুরু করে দিয়েছি। ইতিমধ্যে কয়েকটি বিভাগ ভাগ হয়েছে এবং সেই দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা তারা কথা বলছেন, এবং অতি অদূর ভবিষ্যতে গ্রিন পার্টি একটি শক্তিশালী রাজনৈতিক দল হবে, কিন্তু আমরা কখনো নিজেদেরকে বড় বলে দাবি করতে চাই না। সাখাওয়াত ভূঁইয়া ভাই দেখছেন, আমরা জানি উনি একজন ভালো মানুষ, দেশের বাইরে আছেন, সম্ভবত দুবাইয়ে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রত্যয় নিয়ে আমরা নেমেছি। হয়তো অনেকে আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করছেন, বলতে পারেন যে হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল, এরকম অনেক আলোচনা হতে পারে। অনেক কিছুই আমাদের এখনও করা হয়ে ওঠেনি। আমাকে একজন চিটাগাং থেকে আমার সাবেক এক দলের নেতা আমাদের দলের গ্রিন পার্টির অথরাইজড যে আইডি, সেখানে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন যে তাদের কর্মসূচি কই। কিন্তু আসলে বর্তমানের রাজনৈতিক যেই কালচার, এটার সঙ্গে অতীতের কালচারের সঙ্গে মিলবে না। অতীতে পল্টন ভিত্তিক যেই রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, সেটা এখন পুরোটা না হলেও 80% সোশ্যাল মিডিয়ায় ভর করেছে, সেটা আমাদের জানা নেই। অনেকেই যার কারণে কটূক্তি করে থাকেন, কুমন্তব্য করে থাকেন, সেগুলো আমরা হেসে উড়িয়ে দিই এবং তাদেরকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করি যে এখন রাজনৈতিক মাঠ অনেকখানি পাল্টে গেছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এবং সেই সাথে মেসেঞ্জার এই রাজনৈতিক মাঠকে অনেকাংশে দখল করে ফেলেছে। এই মুহূর্তে আমি ইচ্ছা করলে, আমাদের কয়েক হাজার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ আছে। এই মুহূর্তে আমি যদি ইচ্ছা করি বাংলাদেশের যে কোনো প্রান্তের একটি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা গ্রুপে, যে কোনো উপজেলা বা যে কোনো জেলায় গিয়ে আমাদের গ্রিন পার্টি অথবা আমাদের হিউম্যান রাইটসে গিয়ে আমি কোনো ব্যক্তিকে বা কোনো গ্রুপকে ইনস্ট্রাকশন দিয়ে চলে আসতে পারবো। সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। অথচ এই সামাজিক মাধ্যমে আর কি, আর অথচ আপনি যদি প্র্যাকটিক্যালি এগুলি কনভেনশনাল পলিটিক্স পার্টির মতো করতে চান, পলিটিক্যাল পার্টির মতো, তাহলে আপনাকে সেই উপজেলায় যে এই কাজটা করে আসতে আপনাকে মিনিমাম 7 দিন লাগবে সময়, এবং সেই সাথে পয়সা অপচয় হবে। তো সেজন্য সোশ্যাল মিডিয়াকে, তথ্য প্রযুক্তিকে আপনি একবারে
উড়িয়ে দিলে বিষয়টা ভালো হবে না, মানে শোভনীয় হবে না। তথ্য প্রযুক্তি অবশ্যই দরকার রয়েছে। তো যাই হোক, আজকে আলোচনা আমি শেষ করব। তার মধ্যে প্রধান প্রধান যেই স্পর্শকাতর বিষয়গুলো আছে আমি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আরেকটা বিষয়ে সতর্ক করে দিয়ে শেষ করব, সেটা হচ্ছে হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যদিও মশা মারতে কামান দাগা এই প্রবাদ আছে, আমাদের রাষ্ট্র, আমাদের সিটি কর্পোরেশন বিগত সময়ে মশা মারতে ব্যর্থ হয়েছে এবং মশার এডিস মশার কারণে যে ডেঙ্গু রোগ হয়, এই ডেঙ্গু রোগের মৃত্যুর হার ক্রমশই প্রতি বছর বাড়ছে। এবং সিটি কর্পোরেশনের যে ফগার মেশিন দিয়ে যে ওষুধ ছিটানো হয়, সে ওষুধে ভেজালের প্রমাণ এর আগে হয়েছে, সেগুলোর কী শাস্তি হয়েছে আমরা এখনও জানি না। তার উপরে বিগত বছরে দক্ষিণ সিটির মেয়র আতিক সাহেব যুক্তরাষ্ট্রের একটি সেমিনারে অংশগ্রহণ করে সরাসরি বলেছিলেন, আমার মনে আছে, যে আমরা যে পদ্ধতিতে মশা মারি সেটা কোনো পদ্ধতি না, নতুন পদ্ধতি কি, সেখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে সেই নতুন পদ্ধতিতে মশা মারা হচ্ছে কিনা তা আমরা এখনও স্পষ্ট নই। আমরা শুধু এইটা স্পষ্ট যে দক্ষিণ সিটি কর্পোরেশনের বুলডোজার ছুটে গিয়ে সেই ছাগলের খামার ভাঙতে গেছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অবৈধ স্থাপনা, সরকারি জায়গার উপরে কোনো অবৈধ স্থাপনা অবশ্যই ভাঙবেন, কিন্তু আপনাদের বুলডোজারটা আগে মশার দিকে ধাবিত করেন, যে মশা আমাদের কোমলমতি শিশুদেরকে মারছে এবং আমাদের সন্তানেরা ডেঙ্গু আতঙ্কে রয়েছে। সেই সিটি কর্পোরেশনের মনোবল, জনবল এবং আত্মনিয়োগ বেশি বেশি করে রাসেলস ভাইপার যাতে ঢাকায় ঢুকে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু মশাকে, এডিস মশাকে কীভাবে ধ্বংস করা যায় তার লার্ভাকে সেদিকে কাজে লাগাতে হবে। এবং সিটি কর্পোরেশনের আওতায় অনেক সম্পর্কে অনেক কমপ্লেন আমার ব্যক্তিগতভাবে হয়ে গেছে। আমি এর আগে সিটি কর্পোরেশনের মেয়রের অফিসের যে প্রেসক্রাইব যে টেলিফোন সেখানে পাইনি, ফোনে এবং রামপুরা ব্রিজের এখানে হাতিঝিল থেকে বনশ্রীতে ঢুকতে ব্যাপক মানুষের আসা যাওয়া থাকে, সেখানে জেব্রা ক্রসিংয়ের দাগ মুছে গেছে। তার পাশেই যে পুলিশ বক্স, সম্ভবত পুলিশের বড় কর্মকর্তার অফিস, সেখানে যোগাযোগ করেছিলাম, তারাও বলেছে, আমিও নিজেও চাই যে এখানে একটা ফুটওভার ব্রিজ হোক, কিন্তু এখানে কোনো ফুটওভার ব্রিজের কোনো দেখা মেলেনি বিগত কয়েক বছরে। সেদিকে মনোযোগী হবেন এই সমস্ত সিটি কর্পোরেশনের মেয়ররা আরও বেশি বেশি করে, এটাই আমি আশা করি। সবাই ভালো থাকবেন এবং যদি সম্ভব হয়, যদি আপনাদের একটু দয়া দাক্ষিণ্য হয়, তাহলে আমার এই লাইভে একটু টুকুস করে লাইক দিয়ে দিন। লাইক দিতে আপনাদের কলমও ভাঙবে না, আপনার হাতেরও কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনারা যদি চান, আপনারা যদি মনে করেন যে আমি কিছু ভালো ভালো কথা বলেছি, সেগুলো অ্যাপ্রিসিয়েট করতে চান, তাহলে লাইক দিবেন। লাইক দিলে আমার ব্যক্তিগত কোনো লাভ লোকসান নাই, শুধুমাত্র পরদিন সকালে যেন আমার স্ত্রী বলতে না পারে যে তোমার কোনো লাইক নাই। বুঝেন তো, সংসারের একটা অশান্তির ব্যাপার থাকতে পারে। যাই হোক, সবাই চায় যে একটু সবাই যাতে আমার বক্তব্যটা শুনে একটু লাইক কমেন্ট দেন। ভালো থাকবেন। আজকের মতো আপনাদের ঘুম নষ্ট করে রাত্রি জেগে বেশি সময় নেব না। আমার এই মধ্যরাতে আলোচনা থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।